বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রবার্ট গ্রিনের লেখা দ্য লজ অফ হিউম্যান নেচার বইটি। আপনারা কি সত্যিই মানুষকে বুঝতে চান? তাদের আচরণ, তাদের চিন্তাভাবনা এবং তাদের আসল উদ্দেশ্য কি আপনারা জানতে চান? আমরা প্রতিদিন অগণিত মানুষের সাথে মিলিত হই। কিছু মানুষকে আমাদের ভালো লাগে, কিছুকে নয়। কাউকে আমরা বুঝতে পারি, আবার কেউ আমাদের বিভ্রান্ত করে তোলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ আসলে কিভাবে আচরণ করে? কেন কিছু মানুষ এত আকর্ষণীয় এবং প্রভাবশালী হয় যেখানে অন্যদের কথা শুনলেই বিরক্তি আসে? কেন কিছু মানুষ সহজেই অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে আর অন্যরা বারবার প্রতারিত হয়? এইসব কোনো জাদু নয়, বরং এটি এক গভীর মনোবিজ্ঞান, দ্য লজ অফ হিউম্যান নেচার। এই বইটি আমাদের শেখায় যে মানুষের স্বভাব ভবিষ্যৎবাণীযোগ্য, এবং যদি আমরা তা বুঝতে পারি তবে আমাদের জীবন সম্পূর্ণরূপে রূপান্তরিত হতে পারে। তা আপনার ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন। যদি আপনার মানুষের আসল প্রকৃতি সম্পর্কে জ্ঞান থাকে, তবে আপনি প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই বইটির লেখক রবার্ট গ্রিন, যিনি তার গভীর গবেষণা এবং শক্তিশালী গল্প বলার ধরনের জন্য পরিচিত। তিনি এই বইতে মানুষের মনোবিজ্ঞান, ছলনা, ক্ষমতার গতিশীলতা এবং আচরণের ধরনগুলো উন্মোচন করেছেন, যা বুঝে আমরা আমাদের জীবনে এক নতুন স্তরে পৌঁছতে পারি। কল্পনা করুন, আপনি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করলেন। তাকে খুব বন্ধুত্বপূর্ণ মনে হলো, কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনার মনে হলো যে সে আপনাকে মানসিকভাবে নিঃশেষ করে দিচ্ছে। অথবা আপনার কোনো ভালো বন্ধু আপনাকে সব সময় সমর্থন করে, কিন্তু একদিন হঠাৎ আপনি বুঝতে পারলেন যে সে কেবল নিজের সুবিধার জন্যই এমনটা করছিল। এমন মুহূর্তে আমরা ভাবি যে যদি আমি আগে বুঝতে পারতাম। এই অভাব আমরা জীবনে বারবার অনুভব করি। কিন্তু যদি আমরা মানুষের মনোবিজ্ঞান সঠিকভাবে বুঝতে পারি, তবে কেবল আমাদের চারপাশের মানুষদেরই নয়, নিজেদেরও একটি উন্নত সংস্করণে রূপান্তরিত করতে পারব। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু মানুষ সব জায়গায় মনোযোগ আকর্ষণ করে? তা অফিস হোক, কোনো পার্টি বা সোশ্যাল মিডিয়া। অন্যদিকে কিছু মানুষ যতই চেষ্টা করুক না কেন, তাদেরকে গুরুত্ব দেয় না। এটা শুধু ভাগ্য নয়, এর পেছনে একটি সম্পূর্ণ বিজ্ঞান লুকিয়ে আছে। দ্য লজ অফ হিউম্যান নেচার আমাদের এটাই শেখায় যে কিভাবে কিছু মানুষ অন্যের আবেগকে নিয়ন্ত্রণ করে, কিভাবে কিছু মানুষ ক্ষমতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে, এবং কিভাবে আমরা এই ধরনগুলো চিনে আমাদের জীবনকে নিয়ন্ত্রণে আনতে পারি। মানুষের আচরণ বোঝা কেবল একটি দক্ষতা নয়, বরং এটি বেঁচে থাকার কৌশল। যদি আপনি মানুষের উদ্দেশ্য, আবেগ এবং তাদের গোপন উদ্দেশ্যগুলো বুঝতে পারেন, তবে কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না। আপনি আপনার সম্পর্কগুলোকে শক্তিশালী করতে পারবেন, আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন। এই ভিডিওতে আমরা এই অসাধারণ বইটির একটি গভীর আলোচনা করতে চলেছি, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনি অন্যের আসল প্রকৃতি চিনতে পারবেন, কিভাবে নিজের মানসিক দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কিভাবে আপনার জীবনকে একটি নতুন দিশা দিতে পারবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আপনি যদি এটি মিস করেন, তবে আপনি সেই শক্তি হারাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। চলুন এখন দ্য লজ অফ হিউম্যান নেচারের এই অসাধারণ যাত্রায় ডুব দেওয়া যাক, যেখানে আমরা মানুষের মনোবিজ্ঞানের গভীরতম রহস্যগুলো উন্মোচন করব। অধ্যায় 1, অযৌক্তিকতার নিয়ম, দ্য ল অফ ইররেশনালিটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কোনো দৃঢ় কারণ ছাড়াই রেগে যায়? কেন আমরা অনেকেই নিজেদের আবেগের বশে এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের অনুশোচনার দিকে ঠেলে দেয়? কেন এমন হয় যে আমরা কোনো জিনিসকে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি এবং তার উপরই অটল থাকি, যদিও বাস্তবতা হয়তো ভিন্ন? এই সব কিছুই মানব স্বভাবের এক গভীর সত্যকে তুলে ধরে। আমরা সবাই কোনো না কোনো মাত্রায় অযৌক্তিক, আর যখন আমরা মনে করি যে আমরা সম্পূর্ণ যৌক্তিক, তখনই আসলে আমরা সবচেয়ে বড় ভ্রান্তিতে থাকি।
আমরা যদি আমাদের চারপাশে দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর বড় বড় সিদ্ধান্তগুলো কেবল তর্কের ভিত্তিতে নেওয়া হয় না। মানুষ রাজনীতি, ব্যবসা, সম্পর্ক এবং তাদের কর্মজীবনেও এমন সিদ্ধান্ত নেয় যা প্রায়শই তাদের আবেগ দ্বারা প্রভাবিত হয়। তবুও সবাই মনে করে যে তারা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। একজন ব্যক্তি যিনি খুব বুদ্ধিমান এবং শিক্ষিত, তিনিও কখনো কখনো রাগের বশে এমন কাজ করে বসেন যা তার জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। একজন ব্যবসায়ী যিনি বছরের পর বছর ধরে তার ব্যবসায় সফল, কিন্তু একবার লোভে পড়ে কোনো ভুল বিনিয়োগ করে সব কিছু হারিয়ে ফেলেন। একজন নেতা যিনি তার দূরদর্শিতার জন্য পরিচিত, কিন্তু যখন অহংকার তার ওপর চেপে বসে তখন তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের খ্যাতি নষ্ট করে ফেলেন। এমন কেন হয়? কারণ মানুষের মস্তিষ্কে আবেগ যুক্তির চেয়ে বেশি প্রভাবশালী। যখন আমরা কোনো কিছু নিয়ে আবেগপ্রবণ হই তখন আমাদের মস্তিষ্ক তার সঠিক প্রমাণ করার জন্য কোনো না কোনো যুক্তি তৈরি করে নেয়, তা যতই ভুল হোক না কেন। একে বলা হয় র্যাশনালাইজেশন। এর অর্থ হলো আমরা আমাদের ভুল সিদ্ধান্তগুলোকেও সঠিক প্রমাণ করার চেষ্টা করি, পরিবর্তে তা স্বীকার করে শুধরানোর চেষ্টার পরিবর্তে। ধরুন, আপনি কোনো ব্যক্তিকে পছন্দ করেন। যদি সে কোনো ভুল করে তবে আপনি তা এড়িয়ে যাবেন বা তাকে ক্ষমা করার অজুহাত খুঁজবেন। কিন্তু সেই একই ভুল যদি এমন কোনো ব্যক্তি করে যাকে আপনি পছন্দ করেন না, তবে তা আপনার কাছে অনেক বড় মনে হবে। এটি প্রমাণ করে যে আমরা জিনিসগুলোকে নিরপেক্ষভাবে দেখি না, বরং আমাদের আবেগ আমাদের প্রভাবিত করে। একইভাবে যখন আমরা কোনো কিছুতে ভয় পাই তখন আমাদের মস্তিষ্ক সেই ভয়কে সঠিক প্রমাণ করার জন্য কারণ খুঁজতে শুরু করে। যদি আমাদের মনে হয় যে আমরা ব্যর্থ হতে পারি, তবে আমরা সেই সমস্ত কারণের উপর মনোযোগ দিতে শুরু করি যা আমাদের ব্যর্থতাকে প্রমাণ করতে পারে। এই আবেগপ্রবণ চিন্তাভাবনা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। যদি আমরা সত্যি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা পুরোপুরি যৌক্তিক নই। আমাদের নিজেদের এই প্রশ্ন করতে হবে, আমার এই সিদ্ধান্ত কি কোনো আবেগ দ্বারা প্রভাবিত? যদি হ্যাঁ, তবে আমাদের এক ধাপ পিছিয়ে ভাবতে হবে। কখনো কখনো আমাদের মনে হয় যে কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে, কিন্তু যদি আমরা আমাদের আবেগকে দূরে রেখে ভাবি তবে হতে পারে যে সে আসলে আমাদের সাহায্য করার চেষ্টা করছে। যখন আমরা রেগে থাকি তখন আমাদের মনে হয় যে আমরা সঠিক প্রতিক্রিয়া দিয়েছি, কিন্তু যদি আমরা শান্ত মাথায় ভাবি তবে আমরা আমাদের ভুল বুঝতে পারি। মহান নেতা এবং সফল ব্যক্তিরা একটি বিশেষ বিষয়ে দক্ষ হন। তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন। তারা বোঝেন যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে একটু থেমে গভীর শ্বাস নিয়ে এবং যুক্তিসঙ্গত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। যখনই আমরা কোনো আবেগ দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিতে যাই তখন আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত, আমি কি এই পরিস্থিতিকে নিরপেক্ষভাবে দেখছি? আমার সিদ্ধান্ত কি কোনো ভয়, লোভ, ক্রোধ বা অহংকার দ্বারা প্রভাবিত? যদি অন্য কেউ আমার জায়গায় থাকতো তবে সে কি করত? যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর সততার সাথে দিতে পারি তবে আমরা আমাদের অযৌক্তিক আচরণকে চিনতে পারব এবং আমাদের জীবনকে উন্নত করতে পারব। অযৌক্তিকতা কেবল অন্যদের মধ্যেই থাকে না, এটি আমাদের মধ্যেও থাকে। যদি আমরা মেনে নিই যে আমরাও ভুল ভাবতে পারি, তবে এটাই হবে আমাদের মনকে আরও যৌক্তিক করার প্রথম পদক্ষেপ। আবেগ আমাদের জীবনের অংশ, কিন্তু যদি আমরা সেগুলোকে বিনা ভেবেচিন্তে আমাদের সিদ্ধান্তের উপর প্রভাবিত হতে দিই তাহলে সেগুলো আমাদের ক্ষতি করতে পারে। অধ্যায় 2, আত্মমুগ্ধতার নিয়ম বা দ্য ল অফ নার্সিসিজম। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সবসময় নিজের প্রশংসা করে, যে প্রতিটি কথায় নিজেকে সেরা দেখানোর চেষ্টা করে? অথবা এমন কোনো ব্যক্তি যে আপনার অনুভূতি বোঝার পরিবর্তে কেবল নিজের কথা ভাবে? যদি হ্যাঁ, তবে আপনি আত্মমুগ্ধতাকে বা নার্সিসিজমকে কাছ থেকে দেখেছেন। আমরা সবাই নিজের সম্পর্কে ভাবি, এটা স্বাভাবিক, কিন্তু কিছু মানুষ নিজেকে নিয়ে এতটাই কেন্দ্রিক থাকে যে তারা অন্যের আবেগ, চিন্তাভাবনা এবং সমস্যা দেখতেই পায় না। তারা নিজেদের ছোট গণ্ডিতে বাস করে, যেখানে তাদের পৃথিবীর কেন্দ্র কেবল আমি। এটাই আত্মমুগ্ধতা। যদি আপনি মনোযোগ দেন তবে দেখবেন যে এমন মানুষ সবসময় নিজের সম্পর্কে কথা বলে। যদি আপনি আপনার কোনো সমস্যার কথা বলেন তবে তারা সঙ্গে সঙ্গে তাদের কোনো আরও বড় সমস্যার সাথে জুড়ে বলতে শুরু করবে। তারা কেমন অনুভব করছে তাতে তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তাদের কাছে সবচেয়ে জরুরি হলো তাদের নিজের ভাবমূর্তি। আত্মমুগ্ধতা কেবল সেই সব মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় যারা অন্যের সামনে নিজেকে মহান দেখানোর চেষ্টা করে।
এটি একটি অনেক গভীর স্তরে প্রতিটি মানুষের মধ্যেই পাওয়া যায়। আমরা সবাই কোনো না কোনো রূপে আত্মমুগ্ধ। যখন কেউ আমাদের প্রশংসা করে তখন আমাদের ভালো লাগে, যখন কেউ আমাদের সমালোচনা করে তখন আমাদের খারাপ লাগে। কিন্তু যারা পুরোপুরি আত্মমুগ্ধ তারা এই অনুভূতিকে তাদের সম্পূর্ণ পরিচয়ে পরিণত করে। তাদের জন্য পৃথিবী কেবল তাদের ঘিরেই ঘোরে। শৈশবে প্রতিটি শিশুই স্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক হয়। একটি ছোট শিশুর জন্য তার পৃথিবী কেবল সে নিজেই। সে বুঝতে পারে না যে তার বাবা মাও ক্লান্ত বা বিরক্ত হতে পারে। কিন্তু যখন আমরা বড় হই তখন আমাদের অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা, এমপ্যাথি বিকাশ করা উচিত। আমাদের শেখা উচিত যে প্রত্যেকেই তার নিজের সমস্যা এবং সুখ নিয়ে বেঁচে আছে এবং আমরা একাই এই পৃথিবীর কেন্দ্রে নই। কিন্তু কিছু মানুষ এই পরিবর্তনের মধ্যে দিয়ে যায় না। তারা সেই আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা নিয়েই বড় হয়। এর অনেক কারণ থাকতে পারে। হয়তো তাদের বাবা মা তাদের সবসময় অনুভব করিয়েছে যে তারা বিশেষ, তারা অন্যদের চেয়ে সেরা। অথবা হতে পারে যে তারা শৈশবে অবহেলিত ছিল এবং তাই তারা এখন পৃথিবী থেকে সেই ভালোবাসা এবং মনোযোগ পাওয়ার চেষ্টা করছে যা তারা আগে পায়নি। কিছু মানুষ তাদের জীবনের সংগ্রাম দ্বারা এতটাই গভীরভাবে প্রভাবিত হয় যে তারা সব কিছুকে তাদের কষ্টের চশমা দিয়ে দেখতে শুরু করে। যদি তারা কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তবে তাদের মনে হয় যে পৃথিবী তাদের সাথে অন্যায় করছে এবং তাই তারা তাদের দুঃখকে বাকি সব কিছুর ওপরে রাখে। তারা ভুলে যায় যে প্রতিটি মানুষের জীবনেই সংগ্রাম থাকে। একজন আত্মমুগ্ধ ব্যক্তিকে চেনা কঠিন নয়। তারা প্রায়শই তাদের নিজের গল্প বলতে ব্যস্ত থাকে। তারা আপনার কথা কেটে দিয়ে নিজের কথা বলতে পছন্দ করে। যদি আপনি তাদের কোনো পরামর্শ দেন তবে তারা তা এড়িয়ে যাবে অথবা এমনভাবে নেবে যেন আপনি তাদের সমালোচনা করছেন। তাদের ক্রমাগত প্রশংসা, ভ্যালিডেশন প্রয়োজন এবং যদি তারা তা না পায় তবে তারা বিরক্ত হয়ে যায়। তারা নিজেদেরকে পৃথিবী থেকে আলাদা এবং বিশেষ মনে করে। তাদের মনে হয় যে তাদের সব সময় অন্যদের চেয়ে ভালো ব্যবহার পাওয়া উচিত। যদি কেউ তাদের প্রশংসা করে তবে তারা তাকে পছন্দ করে, কিন্তু যদি কেউ তাদের ভুল তুলে ধরে তবে তারা সঙ্গে সঙ্গে রক্ষণাত্মক হয়ে যায় বা সেই ব্যক্তিকে তাদের শত্রু মনে করে। আত্মমুগ্ধতার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি যে মানুষের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। একজন আত্মমুগ্ধ ব্যক্তি কখনো কোনো সম্পর্কে সমতর ভারসাম্য বজায় রাখতে পারে না, কারণ তাদের কাছে সবচেয়ে জরুরি হলো কেবল তাদের নিজের ভাবমূর্তি। তারা তাদের সঙ্গীর অনুভূতি বোঝে না এবং তাদের বন্ধুদের সাথেও ততটুকুই সম্পর্ক রাখে যতটুকু তাদের জন্য উপকারী। সত্যিটা হলো আত্মমুগ্ধতা একটি বর্ণালীতে থাকে। প্রতিটি মানুষের মধ্যেই কিছুটা আত্মমুগ্ধতার ভাব থাকে, কিন্তু কিছু মানুষ এই স্তরে পৌঁছে যায় যে তারা অন্যদের জন্য বিষাক্ত হয়ে ওঠে। তারা কেবল তাদের নিজের পৃথিবীতে বাস করে এবং বাকি সবাইকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। যদি আমরা সত্যিই নিজেদেরকে আত্মমুগ্ধতা থেকে বাঁচাতে চাই তবে আমাদের বুঝতে হবে যে আমরা একাই এই পৃথিবীতে নই। আমাদের অন্যর অনুভূতি এবং প্রয়োজনকেও ততটাই গুরুত্ব দিতে হবে যতটা আমরা আমাদের অনুভূতিকে দিই। প্রথম পদক্ষেপ হলো এটা স্বীকার করা যে আমরাও কখনো কখনো আত্মমুগ্ধ হয়ে ভাবি। যখন আমরা কোনো কথোপকথনে থাকি তখন আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত যে আমি কি সামনের ব্যক্তির অনুভূতিকেও ততটাই গুরুত্ব দিচ্ছি যতটা আমি আমার অনুভূতিকে দিই। যদি উত্তর না হয় তবে আমাদের নিজেদের বদলানোর প্রয়োজন আছে। আমাদের অন্যের কথা শোনার অভ্যেস করতে হবে। আমাদের বুঝতে হবে যে প্রত্যেকেই তার নিজের সমস্যা এবং সুখ নিয়ে বেঁচে আছে এবং আমরা একাই এই পৃথিবীর কেন্দ্রে নই। আত্মমুগ্ধতার দ্বিতীয় দিকটি হলো আমাদের এমন মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা অতিরিক্ত আত্মমুগ্ধ। যদি আপনি এমন কোনো ব্যক্তির সাথে থাকেন যে কেবল নিজের প্রশংসা করে এবং আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না, তবে আপনার ভাবা উচিত যে এই সম্পর্কটি আপনার জন্য সঠিক কিনা। আত্মমুগ্ধতা মানব স্বভাবের একটি অংশ, কিন্তু যখন এটি অতিরিক্ত হয়ে যায় তখন এটি কেবল আমাদেরই নয়, আমাদের চারপাশের মানুষদেরও ক্ষতি করে। যদি আমরা সত্যিই একজন উন্নত মানুষ হতে চাই তবে আমাদের নিজেদেরকে অন্যের জায়গায় রেখে দেখতে হবে। আমাদের বুঝতে হবে যে প্রতিটি মানুষের জীবনেই তার নিজের সমস্যা এবং সংগ্রাম আছে। যখন আমরা আত্মমুগ্ধতা থেকে বেরিয়ে এসে একজন ভারসাম্যপূর্ণ এবং সংবেদনশীল মানুষ হয়ে উঠি তখন আমরা কেবল নিজেদেরই নয়, আমাদের সম্পর্কগুলোকেও শক্তিশালী করি। আসল জ্ঞান এটাই যে আমরা নিজেদেরকে অন্যের অনুভূতির সাথে জুড়তে পারি এবং আমাদের পৃথিবীকে কেবল আমি থেকে সরিয়ে আমরার দিকে নিয়ে যেতে পারি। অধ্যায় ৩, ভূমিকা পালনের নিয়ম, দ্য ল অফ রোল প্লেয়িং। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষ আসলে তেমন নয় যেমনটা তাদের দেখতে লাগে?
আমরা প্রত্যেকেই একটি ভূমিকা পালন করছি, এমন একটি মুখ দেখাচ্ছি যা সমাজ গ্রহণ করে, যা মানুষ পছন্দ করে। কিন্তু কি হবে যদি আমরা এই খেলাটি বুঝতে পারি এবং এটিকে আমাদের পক্ষে ব্যবহার করতে শিখি? আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ সবসময় তাদের আসল রূপ লুকানোর চেষ্টা করে। তারা সেই মুখ দেখায় না যা তারা সত্যি, বরং তারা তা দেখায় যা তাদের অন্যদের প্রভাবিত করার জন্য জরুরি মনে হয়। সমাজে প্রত্যেক ব্যক্তি একটি ভূমিকা পালন করছে, এমন একটি চরিত্র যা সে নিজে বেছে নিয়েছে বা পরিস্থিতি তাকে পালন করতে বাধ্য করেছে। আপনি যে কোনো পেশা দেখুন, একজন রাজনীতিবিদ জনতাকে প্রভাবিত করার জন্য একটি ভিন্ন মুখ গ্রহণ করে। একজন অভিনেতা কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও একটি ভূমিকা পালন করে। একজন ব্যবসায়ী তার গ্রাহকদের সামনে সবসময় আত্মবিশ্বাসে পরিপূর্ণ দেখায়, যদিও সে ভেতর থেকে ভীত থাকে। আমরা সবাই জেনে বা না জেনে এই খেলার অংশ। যখন আমরা কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করি, তখন আমরা তার আসল স্বভাব দেখি না। আমরা তার হাসি, তার শব্দ এবং তার অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ দেখি। আমাদের মনে হয় যে সেটাই তার আসল রূপ, কিন্তু প্রায়শই এটি কেবল একটি মুখোশ হয়। মানুষ তাদের ভেতরে লুকিয়ে থাকা আসল সত্যকে বাইরে আসতে দেয় না, কারণ তারা ভয় পায় যে যদি পৃথিবী তাদের আসল পরিচয় দেখে ফেলে, তবে হয়তো তাদের গ্রহণ করা হবে না। প্রতিটি মানুষের আসল স্বভাব তখনই দেখা যায় যখন সে একা থাকে। যখন কেউ আমাদের দেখছে না, তখন আমরা আসলে যেমন তেমনই থাকি, কোনো ভান ছাড়াই, কোনো কৃত্রিম হাসি ছাড়াই। কিন্তু যেই আমরা কারো সামনে আসি, আমাদের ভূমিকা পালন শুরু হয়ে যায়। আমরা আমাদের অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করি, আমাদের শব্দ মেপে বলি এবং নিজেদেরকে এমনভাবে দেখানোর চেষ্টা করি যা আমাদের মনে হয় সামনের ব্যক্তি পছন্দ করবে। শৈশব থেকেই আমাদের শেখানো হয় যে আমাদের কিভাবে আচরণ করা উচিত। যখন আমরা স্কুলে থাকি, তখন আমাদের শৃঙ্খলাবদ্ধ দেখাতে হয়, যদিও আমাদের মন দুষ্টুমি করার জন্য উন্মুখ থাকে। যখন আমরা চাকরিতে যাই, তখন আমাদের সবসময় পেশাদার এবং আত্মবিশ্বাসী দেখাতে হয়, যদিও আমরা ভেতর থেকে ঘাবড়ে যাই। যখন আমরা সমাজে থাকি, তখন আমাদের ভালো, দয়ালু এবং বুদ্ধিমান দেখাতে হয়, যদিও আমাদের মনে আসল অনুভূতি অন্য কিছু চলছে। মানুষ ভূমিকা পালন করে কারণ এটি তাদের সমাজে গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স দেয়। একজন কর্মচারী তার বসের সামনে একজন আদর্শ কর্মচারীর ভূমিকা পালন করে, একজন নেতা জনতার সামনে একজন সৎ ব্যক্তির মুখোশ পরে, এবং একজন বন্ধুও কখনো কখনো তার আসল অনুভূতি লুকিয়ে তাই দেখায় যা তার বন্ধুকে ভালো লাগবে। কিন্তু প্রশ্ন ওঠে, আমরা কি এই ভূমিকার জালে ফেসে গেছি? আমরা কি আমাদের আসল স্বভাব থেকে এতটাই দূরে চলে গেছি যে আমরা নিজেরাও জানি না যে আমরা আসলে কে? যদি আপনি মানুষকে মনোযোগ দিয়ে দেখেন, তবে আপনি বুঝতে পারবেন যে কে তার আসল অনুভূতি লুকাচ্ছে এবং কে সত্যি কথা বলছে। যখন কোনো ব্যক্তি খুব বেশি আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে, তখন হতে পারে যে সে ভেতর থেকে নিরাপত্তাহীন বা ইনসিকিউর। যখন কেউ খুব বেশি দয়ালু হওয়ার চেষ্টা করে, তখন সম্ভবত সে তার আসল অনুভূতি লুকাচ্ছে। মানুষের মুখে লেখা হাসি সবসময় তাদের মনের সত্যকে দেখায় না। কখনো কখনো তাদের চোখে লুকিয়ে থাকা ভয়, তাদের হাতের হালকা নড়াচড়া, তাদের গলার কাঁপুনি, এই সব কিছু তাদের ভেতরে লুকিয়ে থাকা সত্যকে উন্মুক্ত করতে পারে। কিন্তু এই খেলায় কেবল দর্শক হয়ে থাকার প্রয়োজন নেই। যদি আপনি এই নিয়মটি বুঝে যান, তবে আপনি এটাকে আপনার পক্ষে ব্যবহার করতে পারেন। যখন আপনার কারো কাছ থেকে কিছু অর্জন করতে হবে, তখন আপনিও আপনার ভূমিকাকে এমনভাবে তৈরি করতে পারেন যে সামনের ব্যক্তি আপনার প্রভাবে চলে আসে। আপনি আপনার শব্দ, আপনার অঙ্গভঙ্গি এবং আপনার ভাবভঙ্গি ব্যবহার করে মানুষকে তা দেখাতে পারেন যা তারা দেখতে চায়। এখন প্রশ্ন ওঠে, আমাদেরও কি এই খেলার অংশ হওয়া উচিত? আমাদেরও কি একটি মুখোশ পরে সমাজে নিজের জায়গা তৈরি করা উচিত? এর উত্তর এত সহজ নয়। যদি আপনি এই পৃথিবীতে সফল হতে চান, তবে আপনাকে বুঝতে হবে যে ভূমিকা পালনই সমাজের অংশ। আপনাকে শিখতে হবে যে কখন এবং কিভাবে নিজেকে এই খেলায় জড়িত হতে হয়। যদি আপনি একটি চাকরির ইন্টারভিউতে থাকেন, তবে আপনি আপনার আত্মবিশ্বাস দেখাবেন, যদিও আপনি ভেতর থেকে নার্ভাস হন। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করেন, তবে আপনি আপনার ভাষা এবং আচরণকে এমনভাবে তৈরি করবেন যে সে আপনার দ্বারা প্রভাবিত হয়। কিন্তু একই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই ভূমিকা যেন আপনার আসল পরিচয়কে চেপে না দেয়। যদি আপনি সবসময় একটি মুখোশ পরে থাকেন, তবে এমন এক সময় আসবে যখন আপনি নিজেও জানবেন না যে আপনি আসলে কে। তাই বুদ্ধিমানের কাজ হলো এই নিয়মটিকে আপনার লাভের জন্য ব্যবহার করা, কিন্তু আপনার আসল পরিচয়কেও ভুলে না যাওয়া। পৃথিবী একটি মঞ্চ এবং আমরা সবাই এই মঞ্চে আমাদের নিজ নিজ ভূমিকা পালন করছি। কেউ এটা দেখানোর চেষ্টা করছে যে সে খুব সফল, কেউ এটা প্রমাণ করতে ব্যস্ত যে সে খুব খুশি, এবং কেউ তার দুঃখ লুকিয়ে হাসির মুখোশ পরে আছে।
কিন্তু যদি আপনি এই খেলাটি বুঝে যান তবে আপনি এটাকে আপনার উপকারের জন্য ব্যবহার করতে পারেন। যখন আপনি বুঝতে শুরু করেন যে মানুষ কেবল তাই নয় যা তারা দেখায়, বরং তাদের পেছনেও আসল মুখ লুকিয়ে আছে, তখন আপনি পৃথিবীকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। আপনি মিথ্যে হাসির পেছনের কষ্ট দেখতে পারেন, কৃত্রিম আত্মবিশ্বাসের পেছনে নিরাপত্তাহীনতা অনুভব করতে পারেন এবং ভানের শব্দের পেছনে লুকিয়ে থাকা সত্যকে চিনতে পারেন। তাই পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন তখন কেবল তার বলা কথার উপর মনোযোগ দেবেন না, বরং এটাও বোঝার চেষ্টা করুন যে সে কোন ভূমিকা পালন করছে। এবং সবচেয়ে জরুরি কথা, এই পৃথিবীতে আপনার ভূমিকাকে এমনভাবে পালন করুন যাতে আপনি নিজেকেও ভুলে না যান, কারণ আসল জয় হলো এটাই যে আপনি পৃথিবীর এই খেলাটি খেলবেন কিন্তু আপনার আসল পরিচয়কে হারানো ছাড়াই। অধ্যায় 4, ঈর্ষার নিয়ম, দ্য ল অফ ইনভি। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনার আশেপাশে কেউ সফল হয় তখন আপনার খুশির চেয়ে বেশি অস্বস্তি হয়? আপনি কি কখনো আপনার কোনো বন্ধুর উন্নতি দেখে অস্বস্তি বোধ করেন? এটি কোনো সাধারণ অনুভূতি নয়, বরং এটি ঈর্ষা, এমন একটি বিষ যা মানুষের মনকে ধীরে ধীরে খেয়ে ফেলে। আমরা মানুষ স্বভাবগতভাবেই একে অপরের সাথে তুলনা করতে অভ্যস্ত। যখন আমরা কাউকে নিজেদের চেয়ে এগিয়ে যেতে দেখি তখন আমাদের মনে দুই ধরনের অনুভূতি জন্মায়। হয় আমরা তাদের সাফল্যে অনুপ্রাণিত হই, অথবা আমরা ভেতরে ভেতরে জ্বলতে শুরু করি। ঈর্ষা কোনো নতুন জিনিস নয়, এটি ততটাই পুরনো যতটা মানুষের সভ্যতা। ইতিহাসে দেখলে দেখা যাবে যে সবচেয়ে বড় যুদ্ধ, ষড়যন্ত্র এবং প্রতারণার পেছনে প্রায়শই ঈর্ষা ছিল। অনেক সময় ঈর্ষা এতটাই গভীর হয় যে আমরা তা চিনতেও পারি না। আমরা ভাবি যে কারো সাফল্য আমাদের প্রভাবিত করে না, কিন্তু যখন সেই ব্যক্তি আমাদের চেয়ে এগিয়ে যায় তখন আমাদের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়। আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কেন নই? আমার কাছে এটা কেন নেই? সে এমন কি করলো যা আমি করতে পারিনি? আর এখান থেকেই শুরু হয় ঈর্ষার খেলা। ঈর্ষার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি ধীরে ধীরে আমাদের ব্যক্তিত্বকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এটি আমাদের অন্যের কৃতিত্বের উপর মনোযোগ দিতে এবং আমাদের নিজেদের ক্ষমতাকে উপেক্ষা করতে বাধ্য করে। আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই, কারণ আমাদের পুরো মনোযোগ থাকে অন্য ব্যক্তি কি করছে এবং আমাদের কিভাবে তার চেয়ে এগিয়ে যেতে হবে তার উপর। যদি আমরা আমাদের আশেপাশে মনোযোগ দিই তবে দেখব যে মানুষ ঈর্ষাকে বিভিন্ন উপায়ে প্রকাশ করে। কিছু লোক এটিকে খোলামেলাভাবে দেখায়। তারা আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করবে, আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে, বা আপনার কৃতিত্বকে কেবল ভাগ্য বলে এড়িয়ে যাবে। কিন্তু কিছু লোক এটিকে লুকিয়ে রাখে। তারা আপনার প্রশংসা করবে, কিন্তু তাদের চোখ এবং শব্দে একটি লুকানো কষ্ট থাকবে। তারা আপনাকে সাহায্য করার ভান করবে, কিন্তু ভেতরে ভেতরে চাইবে যে আপনি ব্যর্থ হন। ঈর্ষা কেবল বীর্যবতী জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি কর্মক্ষেত্রে, বন্ধুত্বে, সম্পর্কে এবং এমনকি পরিবারেও দেখা যায়। প্রায়শই ভাই বোনেদের মধ্যে, সহকর্মীদের মধ্যে এবং এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও এই অনুভূতি জন্মায়। কারো পদোন্নতি হলে, কেউ একজন ভালো জীবনসঙ্গী পেলে, কেউ নিজের পছন্দের পেশা গড়ে তুললে, এইসব মুহূর্তেই ঈর্ষা চুপিসারে আমাদের মনে জায়গা করে নেয়। কিন্তু ঈর্ষাকে কি পুরোপুরি শেষ করা যায়? হয়তো না, কারণ এটি মানব স্বভাবের অংশ। কিন্তু এটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়। যদি আমরা বুঝতে পারি যে ঈর্ষা আমাদের নিজেদের ক্ষমতা থেকে বিচ্যুত করার কাজ করে, তবে আমরা এটিকে আমাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। ঈর্ষাকে নেতিবাচক অনুভূতি বানানোর পরিবর্তে এটিকে অনুপ্রেরণার উৎস বানানো যেতে পারে। যদি কেউ আমাদের চেয়ে ভালো করছে, তবে আমরা তার থেকে শিখতে পারি। তার প্রতি ঈর্ষা করার পরিবর্তে, পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা কেবল তাদের পরিশ্রমের কারণে নয়, বরং এই কারণেও সফল হয়েছেন যে তারা তাদের ঈর্ষাকে সতিবাচক দিকে মোড় দিয়েছেন। তারা অন্যের সাফল্য থেকে শেখার অভ্যাস করেছেন, তা দেখে নিজেদের দোষারোপ করার পরিবর্তে। তাই পরের বার যখন আপনি কারো সাফল্য দেখে অস্বস্তি বোধ করবেন, তখন নিজেকেই প্রশ্ন করুন, আমি কি এই অনুভূতিকে আমার বিকাশের জন্য ব্যবহার করতে পারি? যদি হ্যাঁ, তবে এটিকে অনুপ্রেরণা বানান, আর যদি না, তবে এটিকে সঙ্গে সঙ্গে আপনার মন থেকে বের করে দিন। কারণ ঈর্ষায় জ্বলতে থাকলে কেউ এগিয়ে যায় না, বরং যে এটিকে চিনে নিয়ন্ত্রণ করে সেই আসল বিজয়ী। অধ্যায় 5, আগ্রাসনের নিয়ম, দ্য ল অফ অ্যাগ্রেশন। আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনার বিরুদ্ধে চুপচাপ ষড়যন্ত্র করছে? আপনি কি কখনো কোনো ব্যক্তির মিষ্টি কথার পেছনে লুকিয়ে থাকা ক্রোধ এবং ঈর্ষা অনুভব করতে পেরেছেন? পৃথিবীতে প্রতিটি মানুষ আগ্রাসনকে বিভিন্ন রূপে ধারণ করে এবং প্রকাশ করে। কিছু লোক এটিকে খোলামেলাভাবে দেখায়, তো কিছু লোক এটিকে হাসির পেছনে লুকিয়ে রাখে।
কিন্তু একটি কথা নিশ্চিত, আগ্রাসন আমাদের জীবনের অংশ এবং এটিকে বোঝা আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। আগ্রাসনকে প্রায়শই ভুল বোঝা হয়। যখন আমরা এই শব্দটি শুনি তখন আমাদের মনে সহিংসতা, ক্রোধ এবং শারীরিক সংঘাতের ছবি ভেসে ওঠে, কিন্তু আসল আগ্রাসন সবসময় এত সোজা হয় না। এটি অনেক সময় খুব সূক্ষ্ম এবং লুকানো থাকে। এটি কেবল শারীরিক রূপে নয়, বরং শব্দ, আবেগ এবং মানসিক খেলা অর্থাৎ মাইন্ড গেমের রূপেও সামনে আসে। কিছু লোক আগ্রাসনকে একটি অস্ত্রের মতো ব্যবহার করে, যেখানে কিছু লোক এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সমাজে প্রতিটি মানুষের ভেতরে কোনো না কোনো রূপে আগ্রাসন বিদ্যমান থাকে। পার্থক্য শুধু এটুকুই যে কিছু লোক এটিকে নিয়ন্ত্রণ করতে এবং সঠিক দিকে মোড় দিতে জানে, যেখানে কিছু লোক এটিকে অন্যের বিরুদ্ধে ঘৃণা এবং প্রতিশোধের অনুভূতিতে পরিণত করে। শৈশব থেকেই আমাদের শেখানো হয় যে আমাদের বিনয়ী বা পোলাইট থাকা উচিত এবং শান্ত থাকা উচিত, আমাদের ক্রোধকে দমন করা উচিত। কিন্তু বাস্তবে কি ক্রোধকে দমন করা সঠিক উপায়, নাকি আমাদের এটিকে বুঝে সঠিক দিকে ব্যবহার করা উচিত? যখন আমরা আমাদের চারপাশের মানুষদের দেখি তখন আমরা অনেক ধরনের আগ্রাসন দেখতে পাই। কিছু লোক সরাসরি সংঘাতে বিশ্বাস রাখে, তারা তাদের ক্রোধকে খোলামেলাভাবে প্রকাশ করে কোনো ভয় ছাড়াই। তারা তর্ক করে, নিজেদের কথা মানানোর জন্য জোর লাগায় এবং কখনো কখনো লড়াই করার জন্যও প্রস্তুত থাকে। এটি খোলামেলাভাবে দেখা যাওয়া আগ্রাসন, যা চেনা সহজ। কিন্তু কিছু লোক এমন হয় যারা তাদের আগ্রাসনকে একটি ভিন্ন স্তরে নিয়ে যায়। তারা এটিকে লুকিয়ে রাখে, তাদের অসন্তোষকে মিষ্টি কথা এবং ভানের হাসিতে মুড়ে পেশ করে। এই লুকানো আগ্রাসন সবচেয়ে বিপজ্জনক। এমন লোক সরাসরি লড়াই করে না, বরং অন্যের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করে। তারা অন্যের সাফল্যে বাধা দেয়, পেছনে খারাপ কথা বলে এবং ভানের সম্পর্ক বজায় রাখে। তারা কখনো খোলামেলাভাবে তাদের ক্রোধ দেখায় না, কিন্তু তাদের মনে ঈর্ষা এবং ঘৃণা বাড়তে থাকে। তারা সামনে থেকে আপনার প্রশংসা করবে, কিন্তু আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকবে। অনেক সময় আমরাও নিজেরা এই আগ্রাসনের শিকার হই। যখন আমাদের দমন করা হয়, যখন আমাদের উপেক্ষা করা হয়, যখন আমাদের পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তখন আমাদের ভেতরেও আগ্রাসন জন্মায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা এটিকে কিভাবে প্রকাশ করি? আমরা কি এটিকে সঠিক দিকে মোড় দিই, নাকি এটিকে আমাদের ওপর চেপে বসতে দিই? যারা আগ্রাসনকে বোঝে এবং এটিকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা সমাজে নিজেদের একটি শক্তিশালী পরিচয় তৈরি করতে পারে। ইতিহাসে যত মহান নেতা, ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তি হয়েছেন, তারা তাদের আগ্রাসনকে সঠিক দিকে মোড় দেওয়ার কলা শিখে নিয়েছিলেন। তারা তাদের ক্রোধ এবং আগ্রাসী শক্তিকে নষ্ট করার পরিবর্তে এটিকে তাদের লক্ষ্য অর্জনে লাগাতেন। তারা সংঘাত এড়ানোর পরিবর্তে তার সামনা করতে শিখেছিলেন। আগ্রাসনকে পুরোপুরি শেষ করা সম্ভব নয়, কারণ এটি আমাদের ভেতরে স্বাভাবিকভাবেই বিদ্যমান থাকে। কিন্তু এটিকে বুঝে, এটিকে সঠিক দিকে ব্যবহার করে আমরা এটিকে আমাদের শক্তি বানাতে পারি। যখন কেউ আমাদের চ্যালেঞ্জ করে, যখন কেউ আমাদের দুর্বল প্রমাণ করার চেষ্টা করে, তখন আমাদের সেই শক্তিকে আমাদের আত্ম উন্নতিতে লাগানো উচিত, এটিকে ঘৃণা এবং প্রতিশোধের অনুভূতিতে নষ্ট না করে। তাই পরের বার যখন আপনি আপনার ভেতরে ক্রোধের ঢেউ অনুভব করবেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটিকে বেকার লড়াইয়া নষ্ট করতে চলেছি, নাকি এটিকে আমার সাফল্যের অস্ত্র বানাতে চলেছি? কারণ আগ্রাসনকে নিয়ন্ত্রণকারী ব্যক্তি আসল বিজয়ী হয়। অধ্যায় 6, ভিড়ের অনুসরণ করার নিয়ম, দ্য ল অফ কনফর্মিটি। আপনি কি কখনো নিজেকে কোনো ভিড়ের অংশ হতে দেখেছেন, এটা না ভেবেই যে আপনি সত্যিই কেন এমনটা করছেন? আপনি কি কখনো কোনো ট্রেন্ডকে কেবল এই কারণে গ্রহণ করেছেন কারণ বাকি সবাই তাই করছিল? আমরা ভাবি যে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নিই, কিন্তু সত্যিটা হলো সমাজ, সংস্কৃতি এবং আমাদের চারপাশের মানুষ আমাদের সেই দিকে ঠেলে দেয় যেখানে আমরা না ভেবেই ভিড়ের অংশ হয়ে যাই। এটি একটি অদৃষ্ট শক্তি যা আমাদের চিন্তাভাবনা, আমাদের পছন্দ এবং এমনকি আমাদের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করে। আমরা মানুষ সামাজিক প্রাণী। আমরা জন্ম থেকেই একটি সম্প্রদায়ের অংশ এবং আমরা এই বিষয়ে চিন্তিত থাকি যে মানুষ আমাদের সম্পর্কে কী ভাবে। আমরা চাই না যে আমাদের আলাদা বা অদ্ভুত মনে করা হোক। এই কারণেই অনেক সময় আমরা আমাদের আসল চিন্তাভাবনা এবং ইচ্ছাকে দমন করে সেই পথই বেছে নিই যা বাকি সবাই বেছে নিয়েছে। এটি ভিড়ের প্রভাব বা হার্ড মেন্টালিটির সবচেয়ে বড় উদাহরণ। ভিড়ের অনুসরণ করা সবসময় খারাপ নয়। ইতিহাসে অনেকবার সমাজের নিয়ম এবং ঐতিহ্য আমাদের সুরক্ষা এবং স্থিতিশীলতা দিতে সাহায্য করেছে। কিন্তু যখন এই অনুসরণ অন্ধভাবে করা হয়, যুক্তিবিদ্যা এবং বোঝাপড়া ছাড়াই,
তখন এটি বিপজ্জনক হতে পারে। যখন আমরা কেবল এই কারণে কোনো সিদ্ধান্ত নিই কারণ সবাই এটাই করছে, তখন আমরা নিজেদের চিন্তা করা এবং বোঝার ক্ষমতাকে দুর্বল করে দিই। আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন যে এই প্রবণতা আমাদের জীবনের প্রতিটি অংশে বিদ্যমান। স্কুলে আমাদের শেখানো হয় যে ভালো নম্বর আনাই সাফল্যের লক্ষণ। কলেজে আমাদের সেই কোর্সই বেছে নিতে বলা হয় যা নিরাপদ, যদিও আমাদের আসল আগ্রহ অন্য কিছুতে থাকে। চাকরিতে আমরা সেই কাজই করি যা সমাজে সম্মানিত বলে মনে করা হয়, এটা না ভেবেই যে তা বাস্তবে আমাদের আনন্দ দেয় কিনা। সোশ্যাল মিডিয়া এই নিয়মের সবচেয়ে বড় উদাহরণ। যখন কোনো নতুন ট্রেন্ড আসে তখন মানুষ না ভেবেই তা অনুসরণ করতে শুরু করে। কোনো নতুন ফ্যাশন, কোনো নতুন চিন্তা ভাবনা, কোনো নতুন চ্যালেঞ্জ, মানুষ এটাকে গ্রহণ করার জন্য উৎসুক থাকে, কারণ তারা ভিড় থেকে আলাদা দেখতে চায় না। তারা চায় না যে মানুষ তাদের পুরনো বা আউটডেটেড মনে করুক। এই প্রবণতা আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং ধীরে ধীরে আমরা ভুলে যাই যে আমরা আসলে কি চেয়েছিলাম। ইতিহাস সাক্ষী যে যখনই মানুষ প্রশ্ন না করে ভিড়ের অনুসরণ করেছে তখনই সমাজের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বড় যুদ্ধ, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, এই সবই ভিড়ের অন্ধ অনুসরণের ফল। মানুষ এটা না ভেবেই যে সত্যিটা কি, কেবল এই কারণে কোনো চিন্তাভাবনাকে গ্রহণ করে নেয় কারণ বাকি সবাই তাকে সঠিক মনে করছে। কিন্তু এটাই সেই সময় যখন আসল চিন্তাশীল ব্যক্তি, আসল নেতা এবং পরিবর্তন আনয়নকারী ব্যক্তিরা উঠে দাঁড়ান। যারা ভিড় থেকে আলাদা চিন্তা করার সাহস রাখে তারাই পৃথিবীতে নতুন এবং বিপ্লবী কিছু করতে সক্ষম হয়। যদি আপনি ইতিহাসের মহান উদ্ভাবক, শিল্পী এবং চিন্তাবিদদের দেখেন তবে দেখবেন যে তারা কখনোই সাধারণ ভিড়ের অংশ হননি। তারা সবসময় প্রশ্ন করেছেন, তারা সবসময় নিজেদের পথ নিজেরাই বেছে নিয়েছেন। তারা এই ভয়ে জীবন কাটাননি যে মানুষ কি বলবে, বরং তারা এটা ভেবেছেন যে আমি নতুন কি করতে পারি। তাই পরের বার যখন আপনি কোনো ভিড়ের অংশ হতে যাবেন তখন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এটা সত্যি আমার মন থেকে করছি নাকি কেবল এই কারণ বাকি সবাই এটাই করছে। যদি আপনার উত্তর দ্বিতীয়টি হয় তবে এটা সময় নিজেকে চেনার, আপনার চিন্তাভাবনাকে দিশা দেওয়ার এবং এই ভিড় থেকে বেরিয়ে এসে নিজের আলাদা পথ তৈরি করার। কারণ ইতিহাস সেই সব মানুষদেরই মনে রাখে যারা ভিড়ের অনুসরণ করার পরিবর্তে ভিড়কে একটি নতুন দিশা দিয়েছে। অধ্যায় 7, মৃত্যু ভয়ের নিয়ম, দ্য ল অফ ডেথ ডিনায়াল। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে সবচেয়ে বড় ভয় কি? এটা কি ব্যর্থতা নাকি একাকিত্ব? হয়তো এর কোনোটিই নয়। আসলে আমাদের সবচেয়ে গভীর ভয় হলো মৃত্যু, ডেথ। মৃত্যুর ভয় এমন একটি অনুভূতি যা আমাদের সারা জীবন তাড়া করে, আমরা তা স্বীকার করি বা না করি। আমাদের বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা ভাবতে চায় না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যদি আমরা মৃত্যুর ভয়ের মুখোমুখি হই তবে কি তা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলবে না? মৃত্যুর ভয় বোঝা এবং স্বীকার করা সম্ভবত সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। আমরা সবসময় মনে করি যে মৃত্যু অন্যদের সাথেই হবে, কিন্তু আমাদের সাথে নয়। আমরা ভাবি যে এটি দূরে আছে, আমরা এটিকে সময়ের সাথে পিছিয়ে দিতে পারি। জীবনের দৌড়ঝাঁপে আমরা মৃত্যুর চিন্তাকে মন থেকে দূরে রাখি। আমরা আমাদের আশা, স্বপ্ন এবং কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের মনে হয় যে মৃত্যু আমাদের জীবনের অংশ নয়। কিন্তু সত্যিটা হলো মৃত্যুর ভয়ই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। এই ভয় আমাদের জীবনের ছোট ছোট সিদ্ধান্তে অদৃশ্যভাবে প্রভাবিত করে। আমরা যে কাজগুলো করি সেগুলো কেবল এই কারণে নয় যে আমরা সেগুলো চাই, বরং এই কারণে যে আমরা চাই না যে মৃত্যু আমাদের কোনো সময় কোনো প্রস্তুতি ছাড়াই ঢলে ফেলুক। আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো যে আমরা একটি অসম্পূর্ণ জীবন কাটিয়ে চলে যাব। এই কারণেই আমরা আমাদের জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ভবিষ্যতের মৃত্যুকে অস্বীকার করি এবং এমন কিছু করা বা ভাবা শুরু করি যা আমাদের সময় করা উচিত। আমাদের ভয় প্রায়শই আমাদের আশার সাথে মেলে যায়। আমরা নিজেদের বলি, এখনও অনেক কিছু করার বাকি আছে, এখনও তো আমার জীবনের শুরু, আমি আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু তারপর ধীরে ধীরে সময় পেরিয়ে যায় এবং আমরা আমাদের স্বপ্নগুলোকে পিছিয়ে দিতে থাকি। মৃত্যুর চিন্তা থেকে বাঁচার জন্য এটি অজান্তেই আমাদের গতিকে ধীর করে দেয়, কারণ আমরা মরতে ভয় পাই
কিন্তু জীবনযাপনের পদ্ধতি ভুলে যাই। আমরা ভুলে যাই যে সময়টা আমরা নষ্ট করি তার কখনো ফিরে আসে না। আমরা সবাই কখনো না কখনো আমাদের ভেতরে মৃত্যুর ভয় অনুভব করেছি। যখন কোনো নিকটজনের মৃত্যু হয় তখন আমাদের মনে হয় যে আমাদেরও এমনটাই হবে। সেই মুহূর্তে আমরা অনুভব করি যে জীবন কতটা ভঙ্গুর এবং আমরা কত তাড়াতাড়ি এটিকে হারাতে পারি। আমরা যা সারা জীবনে করি না তাই এক মুহূর্তে ভাবি, যদি আমারও মৃত্যু হয় তবে কি হবে? এই ভয় কেবল মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করে না, বরং আমাদের পুরো জীবনধারাকেও বদলে দেয়। কিন্তু মৃত্যুর এই ভয়ের একটি অন্য দিকও আছে যা হয়তো আমরা বুঝতে পারি না। এই ভয় আমাদের সেই দিকে অনুপ্রাণিত করে যেখানে আমরা আমাদের জীবনের মূল্য বুঝতে পারি। যখন আমাদের মৃত্যুর চিন্তার মুখোমুখি হয় তখন আমরা বুঝতে পারি যে জীবন সীমিত এবং প্রতিটি মুহূর্ত মূল্যবান। মৃত্যুর ভয় থেকে আমরা কেবল বাঁচার চেষ্টা করি না, বরং এটি আমাদের নিজেদের প্রশ্ন করার সুযোগ দেয় যে আমি কি করছি, আমি কি সঠিক দিকে যাচ্ছি? অন্যদিকে যারা মৃত্যুকে অস্বীকার করে তারা জীবনকে খালি অনুভব করে। তারা কেবল তাদের জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় না, বরং প্রতিটি পদক্ষেপে তারা ভয় অনুভব করে যে তাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তারা সময় সদ্ব্যবহার করতে পারে না, কারণ তাদের মনে হয় যে মৃত্যু কখনো দূরে যায় না। তারা কোনো লক্ষ্য ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া তাদের জীবন কাটিয়ে দেয়। কিন্তু আসল জ্ঞান এটাই যে যখন আমরা মৃত্যুর ভয়ের মুখোমুখি হই এবং এটিকে স্বীকার করি, তখন আমরা আমাদের জীবনকে সম্পূর্ণ রূপে যাপন করতে পারি। আমরা প্রতিটি দিনকে এতটাই মূল্যবান করতে পারি যে আমাদের মনে হবে না যে আমরা আমাদের জীবন হারিয়ে ফেলেছি। যখন আমরা মৃত্যুকে অস্বীকার করার পরিবর্তে এটিকে একটি সত্য হিসেবে স্বীকার করি, তখন আমরা আমাদের জীবনের বাস্তবতা বুঝতে সুযোগ পাই। আমরা আমাদের সীমা, আমাদের শক্তি এবং আমাদের দুর্বলতাগুলো চিনতে পারি। যখন আমরা মৃত্যুকে স্বীকার করি তখন আমরা জীবনকে সম্পূর্ণরূপে যাপনের সাহস পাই। এটি আমাদের স্বপ্নগুলোর পেছনে দৌড়ানোর, আমাদের ভয়কে জয় করার এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সত্যিকারের মন থেকে উপভোগ করার অনুপ্রেরণা দেয়। মৃত্যুকে স্বীকার করার অর্থ এই নয় যে আমরা এটিকে শীঘ্রই গ্রহণ করার চেষ্টা করি, বরং এর অর্থ হলো আমরা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং মূল্যবান করে তুলতে পারি। তাই যখনই আপনি মৃত্যুর ভয় অনুভব করবেন তখন নিজেকে এই প্রশ্ন করুন, আমি কি এই ভয়কে আমার জীবনযাপনের পদ্ধতিতে একটি অনুপ্রেরণা হিসেবে পরিবর্তন করতে পারি? বইটি শেষে আমরা বুঝতে পারি যে মানব স্বভাব কতটা জটিল এবং রহস্যময়। প্রতিটি ব্যক্তির ভেতরে গভীর অনুভূতি এবং চিন্তা ভাবনা চলে যা পুরোপুরি অনুমান করা কঠিন। কিন্তু যখন আমরা এই নিয়মগুলো বুঝতে শুরু করি তখন আমরা কেবল অন্যদের আচরণকেই ভালোভাবে বুঝতে পারি না, বরং নিজেদেরকেও একটি নতুন দৃষ্টিতে দেখতে পারি। এই নিয়মগুলো আমাদের আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস এবং সংবেদনশীলতা বা এমপ্যাথির গুরুত্ব বোঝায় এবং আমাদের শেখায় যে কিভাবে আমরা নিজেদের এবং অন্যদের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী এবং প্রভাবশালী করে তুলতে পারি। প্রতিটি ব্যক্তির ভেতরে আগ্রাসন, ঈর্ষা, ভয় এবং অন্যান্য লুকানো অনুভূতি থাকে। যখন আমরা এই অনুভূতিগুলো চিনতে পারি এবং সেগুলো বুঝতে পারি, তখন আমরা আমাদের জীবনে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং সম্পর্কে কম ভুল বোঝাবুঝি তৈরি করতে পারি। শুধু তাই নয়, মানব স্বভাবের এই নিয়মগুলো বুঝে আমরা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও আরও বেশি সাফল্য অর্জন করতে পারি। জীবনে আমরা যেভাবে অন্যদের সাথে আচরণ করি সেটাই আমাদের কাছে ফিরে আসে। তাই নিজেকে বোঝা এবং অন্যদের বোঝার চেষ্টা করা কেবল আমাদের মানসিক শান্তিই দেয় না, বরং আমাদের জীবনকে আরও প্রভাবশালী করে তুলতে পারে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।